সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আর একটা জীবনের গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা আজকে একটি আমাদের আপু এসেছে। আপুর আসলে জীবন কাহিনী কি ঘটে গেছে আমরা সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। তো আমরা সর্বপ্রথমে আপুটার সঙ্গে একটু পরিচয় হয়নি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভালো আছি। জি আপু, আপনার জীবনে এমন কি ঘটনা ঘটে গেল যার কারণে আপনি আমাদের ক্যামেরার সামনে আসলেন? আসলে আপনার লাইফে এমন কি ঘটনা ঘটেছে, যদি আমাদের বিস্তারিত একটু বলতেন। জীবনে অনেক কথা আছে যেগুলো বলা যায়, কিছু কিছু কথা আছে বলা যায়, কিছু কিছু কথা আছে যেটা বলা যায় না। তো আপনার আসলে এমন কি ঘটনা ঘটেছে আসলে আমাদের দর্শক জানতে চায় বা আমরা জানতে চাই, বা আপনি সেই কষ্ট নিয়েই তো আমাদের কাছে এসেছেন বলার জন্য। জি তো আপনার আসলে ঘটনাটা একটু যদি আমাদের বলতেন। আপনার কি বিয়ে শাদী হয়েছিল? আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল? জি কি হয়েছিল আপনি একটু বিস্তারিত বলবেন? একটা ছেলের সাথে আমার পরিচয় হয়, তাকে ভালোবাসে ফেলি। সে আমাকে সে ভালোবাসছে কিনা সেটা জানি না, কিন্তু সেও বলতো সে আমাকে খুব ভালোবাসে এবং কি তার মায়ে আটকে আমি তাকে বিয়ে পর্যন্ত করি। সেটা আমার ফ্যামিলি মানতো না। তারপর আমি তাকে বিয়ে করছি, কারণ আমি তাকে প্রথমেই বলছিলাম যে তুমি যদি আমাকে যদি সারা জীবন ভালো রাখতে পারো, ভালোবাসতে পারো, তাহলে আমি তোমাকে বিয়ে করব। ঠিক আছে, তো তার সাথে শেষ পর্যন্ত টানা 2 বছর সম্পর্ক থাকার পরে আমি তাকে বিয়েও করছিলাম। তার সাথে বিয়ে করার পরে তার সাথে আমি তার দেশে গেছি, তার বাড়িতে গেছি। তার যে মনে করেন বাড়ি ঘর নাই, সে ভাড়া থাকে, সেটা আমাকে কখনোই সে বুঝতে দেয়নি, বলে নাই। ঠিক আছে, তার মানে সে ভাড়া বাড়িতে থাকতো, আপনাকে বুঝতে দেয়নি? না, তার রিয়েল ভাবে তার কোনো স্থানীয় বাড়ি নেই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর তার বাড়ি হলো পাবনা বেড়া। পাবনা বেড়া। জি আর পাবনা বেড়া। আর আপু, তোমার বাসাটা কোথায়? আমার বাসা হলো পাবনা আতাইকুলা। আতাইকুলা, পাশাপাশি তো, বেশি জি ডিস্টেন্স না। আতাইকুলা। বুঝতে পারছি, হ্যাঁ। তো মনে করেন হলো, যখন আমি এটা শুনছি তখন আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এটা বিয়ের পরে যদি শুনি তখন কিছু করার মতো নাই। না না না, বিয়ে হয়ে তবুও গেছে তো, তখন তো সে স্বামী তোমার। জি, তবুও মনে করেন আমি এটা ভাবে থাকছি যে ভাই, মানুষের বাড়ি ঘর কি, সে যদি আমাকে ভালো রাখতে পারে, সে যদি আমাকে 2 বেলা 2 মুঠো ভাত দেয় এবং আমার সুখে থেকে পাশে থাকে, এটাই অনেক। হ্যাঁ, একটা স্বামীর কাছ থেকে একটা মেয়ে আশা করে অন্তত দিন শেষে একটু তাকে ভালোবাসবে, এক মুঠো খাবার দিবে, পাশাপাশি সুখ দুঃখ ভাগ করে নেবে, এটাই। তারপর কি হলো আপু? শোনেন, একে তো তার মনে করেন সে আমার সাথে মিথ্যা মিথ্যা কথা বলছে। সে যদি তার পরিচয় গোপন করে, সে যদি সত্যি কথা বলে, সে একটা কিন্তু সিটারের মধ্যেই পড়ে। 100%। সেটাকে বাটপার সিটারের মধ্যে এসে পড়ে। তো তারপরে আমি তাকে কিচ্ছু বলি নাই, কিছু বলার না পরেও সে ঠিক মতো কাজ কাম করতো না, সে ঠিক মতো কাজে যায় না। তাকে বললেই আমি তার কাছে খারাপ হয়ে যাই। তার কথায় কথায় একটা কথাই, ভালো লাগলে তো চলে যা, তোর ভালো লাগলে তো চলে যা, একটা কথাই শুধু বলতো, তো ভালো লাগলে তো চলে যা। তো এরকম করার পরেও বহুদিন মনে করেন 6 মাসের মতো এইভাবেই গেছে। তো আমার শ্বশুর শাশুড়ি এরকম ভাবেই করতো যে কি বিয়ে করে আনছিস, একটা টাকা যৌতুক আনতে পারিস না, আমরা বিয়ে দিলে 3 লাখ 4 লাখ টাকা যৌতুক আনতাম। এরকম বিভিন্ন রকম কথা বলতো, অনেক অনেক এক পর্যায়ে তোমার হচ্ছে শ্বশুর শাশুড়ি যৌতুকের মানসিক জন্য চাপ দিছে। যৌতুকের জন্য মানসিক টর্চারিং শুরু জি, করলো। যৌতুকের জন্য অনেক চাপ দিছে এবং কি এরকম কথা বলছে যে এখনো সময় আছে, যদি ওকে ছেড়ে দিস তাহলে তোকে অন্য জায়গায় বিয়ে দেবো, ভালো দেখে বিয়ে দেবো, সেখান থেকে ভালো একটা পাবি। এরকম কথা বলছে ও। ও তখন বলতো যে ও তখন রাজি হতো না, তখন ও মনে করে এরকম রাজি হতো না যে না, বিয়ে করছি কিভাবে কি করবো। আর ওদের অবস্থা এতটাই খারাপ যে আমার যে 70,000 টাকা কাবিল, এটা ওর দেওয়ার মতো সামর্থ্য নাই। এতটাই হতদরিদ্র। হ্যাঁ, ওদের মনে করেন কিছুই নেই, থাকে ভাড়া, অথচ ঠিক মতো কাজ কামও করে না। হুম। একদিন কাজ করে তো 10 দিন বসে থাকে। তো এরকম ভাবে মনে করেন 7 মাস না 7 থেকে 8 মাস পরে আমি হলো খুব একটা ঝড়কার কারণে আমি আমার বাড়ি চলে আসি, আমার মায়ের কাছে চলে আসি। তারপরে আমার মারা বলছিল যে সংসার করার দরকার নেই, এখন বাচ্চা কাচ্চা না, সংসার করার দরকার নেই। ওই দিক দিয়ে আমার স্বামী মনে করেন ফোন দেয়, অনেক কান্নাকাটি করে, ভুল হয়েছে মাফ করে দাও, তুমি আর একবার আমার জন্য ফিরে আসো। তা আমি যেহেতু তাকে ভালোবাসে বিয়ে করছি, তার জন্য আমি তার কাছে ফিরেও যাই, দ্বিতীয়বার চান্স দিই। কিন্তু দ্বিতীয়বার যাওয়ার পরে মনে করেন আমার একটা বাচ্চাও হয়, একটা বাচ্চা হয়। একটা সন্তানও হয়েছে। হ্যাঁ, আর একটা সন্তানও আছে। ওই দ্বিতীয়বার যাওয়ার পরে আমার একটা বাচ্চা গর্ভে আসে। তো আমার বাচ্চাটা আসার পরে দেখলাম যে আসলে তার চরিত্রটা আর বেশি পাল্টায় গেছে। বাচ্চা মানে হওয়ার পরে যে কি কাহিনী ঘটলো? বাচ্চা হওয়ার পরে যেমন মনে করেন আমার বাচ্চাটা আমার পেটে আসার পরে যখন শোনা হয়েছে বাচ্চাটা পেটে আইছে, একে তো মনে করেন ঠিক মতো কাজ কাম করে না। আর এখনকার মানুষের মানে শরীর খুবই দুর্বল থাকে। ঠিক আছে, তারপরেও আমি গার্মেন্টসে কাজ করেও খাওয়াইছি, গার্মেন্টসে আমি চাকরি করছি। আমার বিয়ের পরেও আমি ওখানে গার্মেন্টস চাকরি করছি। তারপরে যখন আমার শরীর খুবই দুর্বল হলো, তখন আমি আমার মার কাছে চলে আসি। আমার মার কাছে থাকতাম। তারপর আমার কোনো সময় কোনো খোঁজ খবর নেয় নাই, টাকা পয়সা দেয় নাই।
আমি যে গার্মেন্টস চাকরি করছি সেই টাকা দিয়ে আমি নিয়ে চলছি, কারণ আমার বাবা নাই। আচ্ছা আপু, তোমার সন্তানের খবরও নিত না? না, সে তো আমার পেটে ছিল, তারপর সে তার কোনো খোঁজ খবর সে কখনোই নেয়নি। যে আমার যে যে এরা বাচ্চা পেয়ে থাকে তাদের ভালো মন্দ খাবার বা তার অসুখ বিসুখ বা একটা কিছু লাগে এরকম কিছুই না, এরকম কোনো সময় কোনো কোনো খোঁজ খবর নেয়নি। তারপরেও মনে করেন আমি সহ্য করছি যে যেহেতু একটা বাচ্চা হয়েছে, এখন আর কি করবো আমি, আমি মা, আমি বাচ্চা কখনোই কিছু করতে পারবো না, ঠিক আছে। তারপরেও মনে করেন এই বাচ্চাটা যখন আমার 7 মাসে পেটে, হ্যাঁ। তখন আমি আলোচনা করার পর আমি যখন তারা বলছে ছেলে হবে, তখন আমি তার ফোন দিয়ে বলছি যে আপনি তো ছেলে হবে, ঠিক আছে ছেলে হবে, কিন্তু আমার কিছু ওষুধ দিচ্ছে, আমার কাছে টাকা নাই, আপনি যদি কিছু টাকা পাঠাতেন আমি ওষুধ কিনতাম। তার এক কথা, তার কাছে টাকা নেই, ঠিক আছে, তার কাছে টাকা নাই, তুমি যেভাবে পারো ডাক্তার দেখাও, আমি আমার কাছে এখন টাকা নেই, আমি কোনোভাবে দিতে পারবো না, এরকম কথা। পরে যখন আমার বাচ্চা হয়েছে, আমার সিজারে করে বাচ্চা হয়েছে, সেই সময় তার কোনো খবর ছিল না। আমার বাচ্চা হওয়ার পরের দিন সে আইছে। মানে সিজারে যেদিন, মানে এক কথা তুমি অপারেশন থিয়েটার সেদিন কেউ আসে নাই, বাচ্চা হওয়ার পরের দিনকে আসছে? জি, বাচ্চা হওয়ার পরের দিন আসছে। আমার মারা আমার সিজার করাইছে, আমার মা ছিল, ভাবি ছিল, তারা বলছে নিয়ে যাবে, কিন্তু তারা এসে আটকেছে, তারা আমার মার কাছে নিতে দিবে না, তারা তাদের বাসায় নিয়ে যাবে। আর সেরা এখানে এটাও বলছে আমার বাচ্চা রেখে আমাকে খেলা দিবে। মানে ওই মানে একদিনের বাচ্চা রেখে তোমাকে হ্যাঁ, খেতে দিবে? আমার একদিনে বাচ্চা রেখে আমার খেলা দিবে তারা। এটা কোনো কথা হলো? বুঝতে পারছেন? এটা কোনো মা কি পারে? সম্ভব না। এটা হলো কোনোভাবে হয় না। পরে মনে করেন ওইখান থেকে এরকম কোনোভাবে হবে না। পরে মনে করেন সে অনেক কিছু করে তারা আমার বাড়িতে নিয়ে গেছে, তাদের বাড়িতে নিয়ে গেছে। আমার এই সিজারালা বাচ্চারা সহকারে আমি সারা রাত এই বাচ্চারা কোলে নিয়ে বসে থাকছি, একটা লোক পর্যন্ত নাই যে আমার বাচ্চারা পাশে ধরে রাখবে। একটা নর্মালি যারা ডেলিভারি দেয় তাদেরও কিন্তু পাশে একটা হলে মানুষ থাকে। আচ্ছা আপু, যাই হোক, আসলে ঘটনা বলতে গেলে তো অনেক ঘটনা। তো এখন বর্তমানে কি আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক আপনার আছে? আমার স্বামীর সাথে ওরকম সম্পর্ক নাই, মানে ওরকম সম্পর্ক বলতে আমার স্বামীর সাথে আমার আজ 7 মাস হয়েছে ডিভোর্স হয়ে গেছে। কেন ডিভোর্স হলো? ডিভোর্স হয়েছে তার কারণ হলো আমার বাচ্চা যখন 15 মাস, হুম। তখন আমার মনে করেন আমার মায়ের কাছে আমি থুয়ে, ও ভালো কথা, আমার বাচ্চাকে আমি 25 দিনের তা আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আমার মার কাছে চলে গেছে। সেদিন থেকে তার কোনো খোঁজ খবর নাই, হুম। তার কোনো খোঁজ খবর নাই। যখন আমার ছেলের 15 মাস বয়স, তখন আমার মার কাছ থেকে আমি গার্মেন্টসে যাই। গার্মেন্টসে যাওয়ার পর যখন আমি 3-4 মাস চাকরি করি, তখন সে আবার গ্রন্থে উদয় হয়, ঠিক আছে। তখন সে আমার কাছে আবার আসে, আসার পর সে আমার কাছে থাকে। আমার কাছে বিগত 15-20 দিন থাকার পরে সে আমার ফোন, আমার বেতনের কিছু টাকা, 7,000 থেকে 8,000 টাকা পর্যন্ত নিয়ে সে 5 দিন পালিয়ে যায়। এটা নিয়ে আমি বেড়া থানাত মামলা করি, ঠিক আছে। মামলা হচ্ছে না টাকার জন্য? হ্যাঁ, শুধু টাকা না, আমার ফোন নিছে, এবং কি আমার ছেলের একটা চেন ছিল সেটা পর্যন্ত নিয়ে চলে আইছে। বাবা হয় আসলে হ্যাঁ, এটা ছেলের নিছে। চেন মানে কিভাবে নিতে পারে আসলে? নিছে ও আমার ছেলের একটা চেন নিছে। তারপরে মনে করেন আমার হলো বেতন পাওয়ার পর আমার 8,000 টাকা ছিল, সে টাকাটা নিছে। আবার আমার ফোনের একটা হাতের ফোন ছিল, সে ফোনটা পর্যন্ত নিছে। এর জন্য আমি বেড়া থানায় ওর নামে মনে করেন মামলা করি। পরে তারা হলো তার কাছ থেকে টাকাটা উদ্ধার করতে পারে না, কিন্তু ফোনটা আর কি নিয়ে দেয়। তারপরে সেদিন আমি আসার পর এটাও দেখি যে সে আসলে বিয়েও করছে। বিয়ে করে ফেলছে? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না। আচ্ছা আচ্ছা। কিন্তু সে বিয়ের সময় আমাকে হলো মুখে তালাকও দিছে, ও, কিন্তু এটা আমি জানতাম না যে আমাকে তালাক দিছে, বুঝছেন। তারপরেও ও আমার কাছে যাচ্ছিল। এটা কি ঠিক করছে বলেন? এটা কি কোনোভাবে ঠিক হয়? না আসলে এগুলা আসলে অবাঞ্ছিত একটা কাজ করছে, অবাঞ্ছিত। এখন আপু, মানে আসলে তুমি আমাদের ক্যামেরার সামনে আসছো কোনো অ্যাকশন নেওয়ার জন্য, নাকি মানে অন্যান্য মেয়েদের সতর্ক করার জন্য? আসলে কোনটার জন্য এসেছো তুমি? যদি এটা আমাদের ক্যামেরা... মেন কথা হলো এটা যে যদি মনে করেন ফ্যামিলির কথা না শুনে একটা ঘুম ভাঙ মানুষের যদি অল্প দিনে বিশ্বাস করে, তার সম্পর্কে কিছুই না জানে, এরকম সিদ্ধান্ত নিলে তাদের অবস্থা আমার মতোই হবে। আসলে আমার এই ভিডিওটা যারা দেখছেন, অভিভাবক দেখছেন বা কোনো মেয়ে দেখেন বা কোনো ভাই দেখেন, আসলে বা এই যে ভিডিওর মাধ্যমে আমরা সবাই সতর্ক হই এটুকুই যে আসলে একটা ছেলের সঙ্গে আমরা সম্পর্ক হতে পারে, মানে রক্ত গড়া মানুষ তো আমরা, সম্পর্ক হলেই যে বিয়ে করতে হবে, আসলে সেই ছেলেটার সম্পর্কে জানতে হবে। আসলে সেই ছেলের ব্যাকগ্রাউন্ড কি, সেই ছেলের চরিত্র কেমন, এবং ছেলেটা কি করে। আসলে আবেগের বশে আমরা এই ধরনের ভুল না করি। তো একটা মানুষের জীবনের গল্প আসলে এক মুহূর্তে শেষ করা যাবে না। আমরা পরবর্তী পাঠে আপুর সঙ্গে আবারও কথা বলবো এবং বিস্তারিত আরও মানে তার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো শুনবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।